সবাইকে বঙ্গকথা লাইভে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা বাংলাদেশের মানুষের কথা বলে, সাধারণের কথা বলে। তাই আপনার কথাটি জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের প্রোগ্রামের টাইটেল আমরা রেখেছি স্বাগতম জেনজি। কেন আমরা স্বাগতম জেনজি বলতে চাইছি সেটা আমাদের আমাদের মাঝখানে আজকে যিনি উপস্থিত রয়েছেন তার সঙ্গে আলাপ এবং আড্ডাতেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন এই কথাটি বলছি। 2024 সালে যে স্বপ্ন নিয়ে আসলে জেনজিরা রাজপথে নেমেছিল, আজকে এই স্বপ্নের কি অবস্থা? এইসব নিয়ে আমরা তাদের কাছ থেকে জানবো। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়াতে, শুধু বাংলাদেশে নয়, নেপালে, সিরিয়াতে এবং আরো বিভিন্ন কিছু দেশে জেনজি রেভলিউশনের কথা, লাল বিপ্লবের কথা, সেরকম একটি ঘটনা 2024 সালে বাংলাদেশেও ঘটেছে। আমরা পরবর্তীতে জেনেছি তারা প্রতারিত অনুভব করছে। আমরা পরবর্তীতে জেনেছি যে তারা রাজনীতি চায়নি। এই লাইভের আগেই আমাদের আরো একজন জেনজির সাথে আলাপ হচ্ছিল। তিনি বলছিল যে আপা আমরা আসলে রাজনীতি চাই। আমরা চেয়েছিলাম যে একটি সুন্দর দেশ হবে। কিন্তু আমাদের স্বপ্ন আহত এবং ব্যাহত হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আলাপ করবার জন্য আমাদের মাঝখানে আজকে উপস্থিত রয়েছে মাহমুদ হাসান অমিক। অমিক, আমাকে একটু অনুমতি দিতে হবে। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে একটু তুমি করেই বলি, কারণ আপনি আমার ভাইয়ের মতোই। আমি আসলে সমসাময়িক বিষয়ে যাবার পূর্বে আপনার কাছ থেকে যদি একটু 2024 সালের যে ঘটনাটি ঘটেছে এবং সেই সময় আপনারা ছাত্র আন্দোলন করেছেন, আপনারা চেয়েছিলেন একটি কোটার অধিকার পাবার জন্য, এই আন্দোলনের এই যা কিছু ঘটেছে সেই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অমিত? দেখুন, আমি প্রথমেই এপিজে আব্দুল কালাম সাহেব, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, তিনি একটি কথা বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তো আমরা যে স্বপ্নটা ঘুমিয়ে দেখেছিলাম সেই স্বপ্নটা বাস্তবে পরিণত করেছিল আমাদের দেশের ছাত্র সমাজ। কিন্তু বাস্তবে পরিবর্তন করলেও সেই পরিবর্তনটা আক্ষরিক অর্থে থেকে গেছে। যথাযথ বাস্তবিক অর্থ হচ্ছে তারা সেটি করতে পারেনি এবং সেটি সফল করতে পারেনি। তো আজকে দেখুন, একটি প্রজন্ম লাল বিপ্লব করেছে, জুলাই বিপ্লব। আসলে কি আমাদের দেশটা লাল সবুজের বাংলাদেশ, সবুজকে বাদ দিতে লাল হবে না। তো সকল মানুষই এক কাতারে সামিল হয়ে তারা একটি জুলাই অভ্যুত্থান করেছে, একটি আন্দোলন করেছে। আজকে যখন সফলতার কথা উঠছে, সেই সফলতার জায়গা থেকে বা ব্যর্থতার জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যর্থতার পরিমাণ আজকে একটু বেশি হয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা যুব জেনারেশন, প্রত্যেকটি ছাত্র জেনারেশন, তাদের মাধ্যমেই সবকিছু সংগঠিত হয়েছে। কিন্তু যখন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে স্বাধীনতার 50 বছর পর, আজকে 53-54 বছর পর আজকে মব হচ্ছে। মব শব্দটা খুব ছোট শব্দ, কিন্তু এই মবটা এতটাই হচ্ছে, এই মবটার স্বাধীনতাটা বেড়ে গেছে। 1971 সালের পর আমাদের ভোট, ভাত, চিকিৎসা, স্বাস্থ্য, এগুলো নিয়ে হচ্ছে আমাদের আন্দোলন ছিল। এগুলোর স্বাধীনতার কথা ছিল। কিন্তু এখন বাংলাদেশের মব স্বাধীনতাটা বেড়ে গেছে। অর্থাৎ বাঙালির যে 60টি মৌলিক চাহিদা সেটি তো আছেই, আর সেই চাহিদাকে ধ্বংস করার জন্য, একটি জাতিকে শেষ করার জন্য আরেকটি চাহিদা কিছু সন্ত্রাসী গোষ্ঠী উপনীত করতে চাচ্ছে, দাঁড় করাতে চাচ্ছে। সেটি কিসের চাহিদা? মবের চাহিদা। অর্থাৎ এই মবটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে আজকে দেখুন, প্রথমে ব্যক্তির সাথে ব্যক্তির মব, এরপর দেখুন একজন ব্যক্তির সাথে আপনার 10 জন লোক মিলে সেই ব্যক্তির সাথে মব করছে। এরপর ধরুন এখন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানেরও মব হচ্ছে। কিরকম মব? আজকে দেখুন, আমি যেহেতু জেনজি জেনারেশনের একজন ছাত্র বা একজন সন্তান, আমাদের সরকারি সৈয়দ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, এগুলো হচ্ছে, এবং 7টি কলেজ ঢাকা শহরে খুব নামধারী প্রতিষ্ঠান। কিছু দিন আগে, এই সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস মহোদয় ক্ষমতা নেওয়ার পর, এই ভদ্রলোক এর শাসনামলে
কবি নজরুল কলেজ এবং হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান কলেজের সাথে একটা সংঘর্ষ হলো। এই যে একটা যে মব, এই যে বৃহৎ অর্থে যে মবটা হয়েছে, এগুলো কিন্তু তারা ঠেকাতে পারছে না। আজকে দেখুন, আজকে আমাদের অর্থনৈতিক অবস্থাটা দেখুন। আমি সেদিন গেলাম জাতীয় ৩ নেতার মাজারে। সেখানে গিয়ে দেখি একটা লোক কুকুরে এক পাশ থেকে খাচ্ছে, আর সেই লোকটা এক পাশ থেকে খাচ্ছে। ভাগ্যিস ভালো আমার ফোনটা আমার সাথে ছিল না। যদি আমার সাথে থাকতো তাহলে ছবিটা তুলে হয়তো আমি খুব ভালো আলোচনায় আসতে পারতাম এবং সেটা সবাই দেখতো। তো এ হচ্ছে আমাদের এখন বর্তমানে খাদ্যের অর্থনৈতিক অবস্থা। হ্যাঁ, এরপর দেখুন এই যে আন্দোলনটার যে আমাদের যে একটা যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে ম্যান্ডেটটি ছিল সেটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আজকে দেখুন মত প্রকাশের স্বাধীনতা এতটাই আজকে আমাদের ইউনূস সাহেব দিয়েছে যে আজকে গণতান্ত্রিক উপায়গুলো, আজকে গণতান্ত্রিক সেক্টরগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন আওয়ামী লীগ একটা স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন। এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে যথেষ্ট কাজ করেছে। এটি শুধু আমার কথা নয়, এটা আমি বলছি না। এটি বলতেছে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু অবিসাংবাদিক নেতা। তাহলে ৭১-এ তার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, ৭০-এ বাঙালি ভোট দিয়েছে আওয়ামী লীগ। দেখুন, যে জাতি ২০০ বছর পর যে জাতিটার ঘুম ভাঙলো, যে তাদের স্বাধীনতাটা ভুল, তাদেরকে ৪৭-এ তাদের স্বাধীনতাটা ভুল ছিল, সেই জাতি ১৯৭০ সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রমাণ করে দিল যে তারা এখন স্বাধীনতার পক্ষে যাচ্ছে। তাহলে সেই স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠনটি আজকে বাতিল হয়ে যাচ্ছে। এক, এবং তারা বাতিল করে দিয়েছে নির্বাচনের মাঠের বাইরে। তাহলে এর কি একটা প্রতিক্রিয়া আসবে না? এর একটা প্রতিক্রিয়া অবশ্যই আসবে। দেখুন, আমি একজন সাধারণ লেখক হিসেবে আমি যেটা দেখছি যে ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে যে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল সোচ্চার ছিল, কিন্তু আজকে বাংলাদেশের বিএনপি তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছে এবং জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আহ একটা উপাধি মাথায় নিয়ে তারা যদি গণতন্ত্রের বাহিরে কথা বলে তাহলে কিন্তু সেটা খারাপ দেখায়। কিন্তু সেই স্থান থেকে বিএনপি বারবার বলছে যে সকল রাজনৈতিক দলের মাধ্যমে তারা একটি নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। অর্থাৎ বিএনপিও বুঝতেছে যে একটি দলকে নিষিদ্ধ বা একটি দলকে ধ্বংস করার জন্য কোনো ব্যক্তিদের চরিতার্থ করার থেকে জনগণের মতামতের চরিত্রকে চরিতার্থ করা সর্বাধিক শ্রেয়, এবং এই পদ্ধতি হচ্ছে সর্বমহলে গ্রহণযোগ্য। আজকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনি দেখুন যে ইউরোপ এবং হচ্ছে আমেরিকা সহ রাশিয়া সহ বিভিন্ন রাষ্ট্র আজকে নির্বাচন উপলক্ষে তারা আজকে তাদের যে প্রতিনিধি দল তারা প্রেরণ করবে না, তাহলে দেখুন এখানে আমরা যারা জেনজি আছি আমরা কিভাবে আজকে একটা আমরা তো বারবার ভোট দিব না। কোনো জেনারেশনই চায় না, কোনো ব্যক্তি চায় না যে ৫ বছরের ভিতর ৫ বার ভোট হোক। আমরা চাই একটা নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন, যে নির্বাচনটা ৫ বছর পর পর অনুষ্ঠিত হবে। কেন? এখানে জনগণ ভোট দিবে তার পছন্দের ব্যক্তিকে। আজকে দেখুন, গণতন্ত্র কিন্তু আজকে এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ যে বিভিন্ন রাজনৈতিক দল যে গঠন করার যে অভিপ্রায় ব্যক্ত করেছে, এবং কিছুদিন আগে যারা পিআর এর জন্য যারা আন্দোলন করলো, রাস্তায় নামলো, তারা পিআর কেন ছিল? তারা পিআর চেয়েছিল কারণ হচ্ছে যে যারা মতামতের দিক থেকে যারা কম থাকবে, ধরেন ১০০টা ভোটে ৫টা ভোট ধরেন চরমোনাইকে দিয়েছে, অর্থাৎ ইসলামী আন্দোলনকে ৫টি ভোট দিয়েছে। এই ৫টি লোকের ৫টি ভোটকেও তাদের মূল্যায়ন দিতে হবে, এই জন্য তারা পিআর চেয়েছে। এখন যেই তাদের দাবি সব এখন সবকিছু সরে গিয়ে এখন তারা একটা কি উচ্চকক্ষ নিম্নকক্ষ একটা সিস্টেম এসেছে। তাহলে দেখুন, এই ৫টা লোকের মতামতকে তারা প্রাধান্য দেওয়ার জন্য আন্দোলন পর্যন্ত করেছে। আর যেখানে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের প্রায় ৩৫% জনমত এখনো আছে বা ৪২%, সেই স্থান থেকে সেই দলটিকে বাদ দিয়ে নির্বাচন করাটা আপনি আমি এবং অন্যান্য সুশীল সমাজ এবং আন্তর্জাতিক যারা পর্যলোক আছে তারা কিন্তু অবশ্যই উপায়টিকে গণতান্ত্রিক উপায়ে দেখবে।
এই যে এখন আমি আমি যে ভোট সেন্টারে যাব, দেখুন আমি কিন্তু ভোট দিতে উদগ্রীব, কারণ সেজন্য আচ্ছা, কত ধরেন অনেক ছাত্ররা ধরেন ভোট দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচনে আলোচনা সমালোচনা হবে। আমি ভোট দিয়েছি প্রত্যেকটি নির্বাচনেই, আমাকে কেউ বাধা দেয়নি। বা আমার যারা হচ্ছে বাবা মা, তারাও প্রত্যেকটি নির্বাচনে ভোট দিয়েছে এবং আমরা ভোট দিব। আচ্ছা, ধরেন আমার এক ফ্রেন্ড, ও ভোট দিয়েছে 2018 সালের নির্বাচনে 14-তে, কারণ হচ্ছে ওর এলাকায় প্রার্থী ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ও ভোট দিয়েছে, বলছে যে বন্ধু আমি তো এখানে বিএনপি, আওয়ামী লীগ এবং সকল রাজনৈতিক দলের মানুষগুলো পেয়েছি, তো আমিও ভোট দিতে উদগ্রীব। কেননা হচ্ছে যে উদ্গ্রীবটা কেন, কারণ হচ্ছে আমি 2000 শেখ হাসিনা যে নির্বাচনটা, সেই নির্বাচনটা যে লাস্ট নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটায় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, বিএনপি কে অনুরোধ করা সত্ত্বেও তারা নির্বাচনে যায়। তো আমি ওটা নির্বাচনটা দেখেছি বেশ ভালো, যাক অভিযুক্তের সঙ্গে আসতে চাই না। তো আমি বলতে তো উদ্গ্রীব কেন, কারণ আমি চাচ্ছি যে সকল রাজনৈতিক দল মিলে একটা নির্বাচন হবে। আওয়ামী লীগ কতটা অপরাধ করেছে, বিএনপি কতটা অপরাধ করেছে, সেটা আমরা টকশোতে দেখি। আজকে দেখুন টিভির টকশোতে যখন যাই, তখন দেখি বিএনপি, জামাত, আর হচ্ছে একজন সুশীল সমাজের নেতৃত্ব পর্যায়ের একজন, আওয়ামী লীগ। এখানে আমি যে আওয়ামী লীগ যে আকামটা করছে, আওয়ামী লীগ যে অপরাধটা করছে, এটা তো আমাকে ধরিয়ে দেবে বিএনপি। কিন্তু যখন অন্যান্য রাজনৈতিক দল যখন আওয়ামী লীগকে যখন ঝাড়ু পেটার করতে ব্যস্ত, তাদের সাথে যখন মত করতে ব্যস্ত, তখন তো আমি বলবো যে তাহলে তো আপনারাও স্বৈরাচার। আপনারা এই স্থান থেকে স্বৈরাচার, কোন স্থান থেকে? দেখুন আমরা স্বৈরাচার কে না স্বৈরাচার? আপনি স্বৈরাচার, আমিও স্বৈরাচার। কেন স্বৈরাচার এটা বলি। আমি কিন্তু আমার বাবা মার কথা সবসময় শুনি না। তাহলে হুম। আমি একজনের মতামতকে প্রাধান্য না দেওয়াই হচ্ছে স্বৈরাচারের কাজ। অর্থাৎ নিজের মতামতকে প্রাধান্য দেওয়া। ধরেন ধরেন আপনি, আমি আজকে আমি একটা প্রোগ্রামে গেলাম, সেই প্রোগ্রামে আমার মা যেতে মানা করছে, আমি আমার মায়ের কথা শুনলাম। হ্যাঁ, 69-এ আসাদ গণ অভ্যুত্থানে আন্দোলনে গেছে, সে তার মায়ের কথা শুনেনি, কিন্তু সে কিন্তু স্বৈরাচার হয়ে তার মায়ের সাথে স্বৈরাচারী কার্যকলাপ করে সে কিন্তু আন্দোলনে গিয়েছিল, এবং সে কিন্তু আইয়ুবকে ক্ষমতা থেকে নামিয়েছিল। এবং আসাদের পকেটে লেখা ছিল কাগজে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, তোমার ছেলে যদি আন্দোলনে শহীদ হয় তাহলে মনে করবে প্রিয় নেতা শেখ মুজিবের জন্য আমি জীবন দিয়েছি, বাংলাদেশের জন্য জীবন দিয়েছি। আসাদ নবকুমার ইনস্টিটিউট, হ্যাঁ, 10ম শ্রেণী। তো এরকম সে লেখে, সে স্বৈরাচারী পন্থা অবলম্বন করে তার মায়ের সাথে সে গিয়েছে। তো এই স্থান থেকে আপনি স্বৈরাচার, আমিও স্বৈরাচার, সবাই স্বৈরাচার। এখন সেই স্বৈরাচারের ক্যাটাগরি আছে, একটা আছে পারিবারিক স্বৈরাচার, একটা আছে রাজনৈতিক স্বৈরাচার, একটা আছে অর্থনৈতিক স্বৈরাচার, একটা আছে আন্তর্জাতিক বাটপাড়িতে স্বৈরাচার, একটা আছে জাতীয় স্বৈরাচার। এরকম স্বৈরাচারের কত ক্যাটাগরি আছে। তো এখন আমি চাচ্ছি এই প্রজন্মের একজন তরুণ হিসাবে যে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। চমৎকার। আপনি তুমি সুন্দরভাবে বুঝিয়ে বললে এই যে হ্যাঁ না ভোট, গণভোট, এই বিষয়টা নিয়ে জেনজিরা কি চিন্তা করছে? আমি এই হ্যাঁ না ভোটটা আবার তাও আমরা দেখছি, এটাকে আসলে তোমরা কিভাবে ব্যাখ্যা করছো? কারণ এই হ্যাঁ ভোট যেন দেওয়া হয়, সেজন্য সরকার তরফ থেকে সেটা অসাংবিধানিক সরকার, এখনো যে সরকার, তো সাংবিধানিক ভাবে তাদের কোনো বৈধতা নেই। তার যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওনার অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে সবাই যেন আসলে হ্যাঁ ভোট দেয়। এই বিষয়টাকে তোমরা আসলে কি চোখে দেখছো? দেখুন, আমি ছোট সময় রমেশ শীল কবিয়াল ওনার একটা পড়েছিলাম, গান করছিলাম যে নিজে বাদশা নিজে কাজী নিজে নৌকা নিজে মাঝি নিজের ভাবে নিজের আছে। তো এখন এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে হেনাভর্তি হচ্ছে, এটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক বিষয় হবে। কিন্তু আমার কথা সেখানে না, নির্বাচন হবে, অবশ্যই হবে। এবং নির্বাচনের আমরা পক্ষে, আমরা গণতান্ত্রিক আমার নির্বাচনমুখী ছাড়া তো আমরা না কেউ। তাহলে এই নির্বাচনটায় সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই ভদ্রলোক, ইনি হচ্ছে প্রচারণা চালাচ্ছে একেবারে নিজে নৌকা নিজে মাঝির মতো।
অর্থাৎ এনার নৌকা নাই, কিন্তু তিনি বৈঠা নিয়ে পানিতে নামার চেষ্টা করতেছেন। তাহলে নৌকা ছাড়া বৈঠা দিয়ে কিভাবে আপনি পানিতে দাঁড় পাবেন এবং হচ্ছে এবং নিজেকে সামলাবেন? তাহলে আপনি তো অবশ্যই প্রশ্নবিদ্ধ হবেন। আপনাকে তো বিভিন্ন মানুষ প্রোপাগান্ডা ছড়াবে যে লোকটার মাথায় ঠিক নেই। এই লোকটার নৌকা না, ইনি বৈঠা নিয়ে পানিতে নামছে। ইনি ভাসবে কিভাবে? ইনি তো ডুবে মারা যাবে। তো হুম। এখন হ্যানাবোধটা হচ্ছে কি জানেন? যে হ্যানাবোধটা হচ্ছে এখানে হ্যাও হয়ে গেছে নৌকা, আর বৈঠাও হয়ে গেছে নৌকা। অর্থাৎ মানে সরি, এখানে মাঝি হয়ে গেছে নৌকা, আর মানে বৈঠা দুটোটাই মানে এক হয়ে গেছে। তো মানে হজবরলা হয়ে গেছে এখন। তো এই হ্যানাবোধটা কেন হজবরলা হলো? এটা তুমি ছেয়ে দেয়। আজকে দেখুন, গণ অভ্যুত্থানে যারা আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সকল সাধারণ ছাত্র সমাজ, তারা চাচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ সে কি চাচ্ছে? তার মনের ভাবনা বুঝতে হবে। সে চাচ্ছে যে ভাই আমি নির্বাচন করব, আমি বিরোধী দল যে থাকবে তার সাথে আমি ১-৪ টেবিলে চা খাবো, আমি রাত্রে আড্ডা দেব, কিন্তু সকালে উঠে আমরা আবার যার যার আলোচনা সমালোচনা ভদ্রভাবে করব, সভ্য ভাষায় করব। অসভ্য বেয়াদবের মতো আমরা শিষ্টাচার বহির্ভূত ভাবে মানুষের সমালোচনা করবো না। এটা হচ্ছে এই প্রজন্ম চাচ্ছে। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি একজন নোবেল পাওয়া ব্যক্তি। তিনি রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি সকল কিছু সম্পর্কে তার সম্যক ধারণা আছে, এবং সে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক পর্যায়ে সে লেকচার দেয়। তাহলে সে যখন লেকচার দিবে, তখন সে কি বলবে যে ভাই আপনারা হ্যাবট নাবট করবেন, কিন্তু আমার মতো প্রচারণা চালাবেন, তাহলে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা খুব সুন্দর হবে। তাহলে কি সেটা করবে? সে কিন্তু এটা করবে না। তাহলে সে মুখে বলবে গণতন্ত্রের কথা, আর সে কাজে করবে আমার আমার মতো স্বৈরাচারের কথা। মানে আমি তো স্বৈরাচার, কারণ আমি তো আমার মায়ের কথা না শুনে প্রোগ্রামে গেছিলাম, তাহলে আমি স্বৈরাচার না। হ্যাঁ, তাহলে তাহলে সে স্বৈরাচারী পন্থা করবে। তাহলে তাহলে তার ভিতরে আর শেখ হাসিনার ভিতর তফাৎটা রইল কি? তফাৎটা রইল কি? যারা স্বৈরাচারকে যারা স্বৈরাচার তকমা লাগাতে চাচ্ছে শেখ হাসিনাকে, তাহলে সেই তকমা তারা কেন লাগাবে? তকমা লাগানোর কে? তারা তকমা লাগানোর কে? তারা যদি তকমা লাগাতে হয়, তাহলে তাকে দুধে ধোয়া তুলসী পাতা হতে হবে। সে কি দুধে ধোয়া তুলসী পাতা? সে নিজেই তো হ্যানা ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি করতেছে। তাহলে আমি মনে করি ডক্টর ইউনূস মহোদয়ের আলোচনা সমালোচনাগুলো খুব সুন্দর, তার কথা বলার স্টাইলও খুব সুন্দর। তিনি খুব কাব্যিক ভাষায় কথা বলার চেষ্টা করে, তবে কথাটা খুব ঘুরিয়ে পেঁচিয়ে মানে কথা বলার চেষ্টা করে, যাতে জনগণ না ধরতে পারে। তো আমি মনে করি সে একজন সৎ লোক, সে একজন আদর্শবান লোক, সে একজন নোবেল প্রাইজ পার্সন। বাট তার এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। যেহেতু প্রচারণা পুরো করছে, এই প্রচারণার জায়গা থেকে একটা ক্লিয়ার একটা তার একটা ক্লিয়ার একটা মানে সে তো অন্তর্বর্তীকালীন সরকার, সে তো তত্ত্বাবধায়ক সরকার, সে তো স্বতন্ত্র। আমি যেমন আপনার সামনে স্বতন্ত্র ভাবে কথা বলছি, সেও একজন হুম। স্বতন্ত্র। তো সেই স্বতন্ত্রের জায়গা থেকে তার এই হ্যাঁ ভোট বা না ভোট, এটার প্রচারণা করাটা হচ্ছে অযৌক্তিক এবং স্বৈরাচারী কার্যকলাপের একজন হচ্ছে মানে অংশ অংশ। এখন এখানে তার কি করা উচিত? তার যে ভেরিফাইড পেজ থেকে সে বলেছে প্রচারণা করছে, সেখানে উচিত যে দেখো, হ্যাঁ ভোট বা না ভোট, এটি আমি প্রচার করবো। হ্যাঁ, প্রচারটা কিভাবে করব? যে ভোট দিন সবাই, আপনারা সবাই ভোট সেন্টারে যান, আপনারা সবাই হ্যাঁ ভোট, যার প্রয়োজন তাকে হ্যাঁ দিন, যার না সে না দিন। কিন্তু সে এটা না দিয়ে সে ডাইরেক্ট হ্যাঁ ভোটের কথা বলতেছে। তাহলে সে নিজেই চাচ্ছে, সাপোজ কারণ আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু চাচ্ছে, যারা আওয়ামী লীগ করে তারা অনেকেই চাচ্ছে যে না ভোট দিবে, তারা না ভোট হুম। দিবে। কিন্তু হুম। সে যখন হ্যাঁ এর পক্ষে কথা বলছে, তখন কি হবে? তখন জনগণ বলবে বা আওয়ামী লীগের ভোটাররা বলবে যে ভাই এখানে তো হ্যাঁ ভোটের কথা বলছে, তাহলে হয়তো না ভোট আমরা দিতে পারবো না, তারা হ্যাঁ সিস্টেম করে নিয়ে যাবে। তাহলে কি হুম। হবে? ১০০টি ভোটে আপনার ১০০টি হ্যাঁ হবে, একটি ভোটও না হবে না, কারণ যে না ভোট দিবে সে তো সেন্টারে যাবে না। আর এখানে হ্যাঁ ভোট না ভোটের সাথে একটা হচ্ছে আপনার গণতন্ত্র মানে ওই ব্যালটের ভোটে মানে প্রার্থী নির্বাচনের একটা ভোটের সাথে সম্পর্ক আছে। তাহলে যারা হ্যাঁ ভোট দিবে তারাই প্রার্থীকে ভোট দিবে, আর যারা না ভোট দিতে চায় তারা সেন্টারে যাবে না, তারা প্রার্থীকেও ভোট দেবে না। তাহলে নির্বাচনকে বিতর্কিত